में मिली हुई हर चीज पर दवा। বন্ধুরা, কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু। আর আজকে আমাদের মুভির কাহিনী এর উপরই বেস করে, যেটি এখনো পর্যন্ত বলিউড মুভিগুলির মধ্যে সবথেকে সেরা ছবি। আর আমি হলপ করে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই এই মাস্টারপিস মুভিটি সম্বন্ধে জানেন না। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মুভির কাহিনীটিকে শুরু করা যাক। বন্ধুরা, মুভির শুরুতে পূর্তির দেবীকে দেখানো হয়, যিনি অন্তহীন সোনা এবং খাদ্যের দেবী ছিলেন। তিনি তার গর্ভে 16 কোটি দেবতার জন্ম দেন এবং তাদের মধ্যে তার সবথেকে প্রিয় পুত্র ছিল হাস্তার। কিন্তু একদিন হাস্তার লালসায় দেবীর সোনা এবং খাদ্যকে পাওয়ার চেষ্টা করে। দেবীর সোনাকে সংগ্রহ করার পর যখন সে খাদ্যের উপর হাত বাড়ায় তখন অন্যান্য দেবদেবীরা তার উপর আক্রমণ করে, কিন্তু দেবী তাকে সময় মতো বাঁচিয়ে নেয়। আর এর বদলে একটি শর্ত দেওয়া হয়, হাস্তারের পুজো কেউ কোনোদিন করতে পারবে না। এরপর হাস্তার দেবীর গর্ভেই ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছু বছর পর টুম্বাট গ্রামের লোকেরা হাস্তারের মন্দির তৈরি করে তাকে পুজো করতে শুরু করে, যার ফলে অন্যান্য দেবদেবীরা রেগে গিয়ে গ্রামটির ওপর অনবরত বর্ষা করায়। কিন্তু আশ্চর্যজনকভাবে গ্রামবাসীরা এই অভিশাপটিকে হাস্তারের আশীর্বাদ রূপেই গ্রহণ করে। আর সেটি কেন আমরা আগে গিয়ে জানতে পারবো। এরপর মুভির আসল কাহিনীটি 1918 সালে শুরু হয়। মুভিটিকে 3টে চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম চ্যাপ্টারে বিনায়ক এবং সদাশিব নামে দুটি ছেলেকে দেখানো হয়, যারা তার মার সাথে টুম্বাট গ্রামে বাস করত। এবং সদাশিব আর বিনায়কের একটি ঠাকমাও ছিল, যে সবসময় ঘরের ভেতরে বন্দী অবস্থায় থাকতো। বিনায়কের মা সরকার নামে একটি বৃদ্ধ লোকের বাড়িতে কাজ করত, কারণ সরকারের বাড়িতে একটি জায়গায় গুপ্তধন লুকানো ছিল। আর বিনায়কের মা সেটি পাওয়ার লোভেই সেখানে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন সরকার মারা যায় এবং বিনায়কের মা গ্রাম ছেড়ে পুনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার মতে সরকারই জানতো গুপ্তধনটি কোথায় আছে। কিন্তু বিনায়ক বলে সরকার মারা যাওয়ার পর এখন তার বাড়িটি অফিসিয়ালি তাদের। আর গুপ্তধনের ব্যাপারটি তো আমরা ঠাকুমার কাছে জিজ্ঞাসা করতে পারি। কিন্তু ঠিক তখনই বিনায়কের ভাই সদাশিব গাছের ডাল থেকে নিচে পড়ে যায় এবং তার মাথায় অনেকটা চোট আসে। এরপর তার মা সদাশিবকে নিয়ে বৈদ্যের কাছে যায় এবং বিনায়ককে বলে তার ঠাকুমাকে সময় মতো খাবার খাইয়ে দিতে। আর যদি তার ঠাকুমা বেশি এড়িতেড়ি করে তাহলে একটি কথা বলতে বলে, সেটি হলো, ঠাকুমা তাড়াতাড়ি শুয়ে পড়ে নালে হাস্তার এসে যাবে। এরপর বিনায়ক মায়ের কথা মতো ঠাকমাকে খাবার দিতে যায় এবং আমরা প্রথমবার তার ঠাকমার বিভৎস রূপটি দেখতে পাই। তার পুরো শরীর পচে গিয়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বহুকাল ধরে বেঁচে আছে। এরপর তার ঠাকমা গুপ্তধনের লোভে তাকে সামনে ডাকে এবং চালাকি করে তার পায়ে একটি শিকল পরিয়ে দেয়। অপরদিকে বিনায়ক তার মায়ের বলা কথাটিও ভুলে গিয়েছিল। এরপর তার ঠাকুমা তাকে জ্যান্ত খাওয়ার জন্য সামনে এগোয়, কিন্তু ঠিক তখনই বিনায়কের কথাটি মনে পড়ে যায় এবং বিনায়ক বলে, ঠাকুমা তাড়াতাড়ি শুয়ে পড়ো নালে হাস্তার এসে যাবে। আর সেটি শোনার পর তার ঠাকুমা সেখানেই শুয়ে পড়ে। এরপর আমরা দেখি বিনায়কের মাও বাড়িতে ফিরে এসেছিল এবং সে কাঁদতে কাঁদতে জানায় তার ভাই আর জীবিত নেই আর তারা সকালেই এখান থেকে চলে যাবে। কিন্তু সে বারবার বলতে থাকে তার ঠাকমা গুপ্তধনের সন্ধানটি জানে। বিনায়কের লালসাকে দেখে তার মা তার হাতে একটি স্বর্ণ মুদ্রা দেয় এবং দিব্যি দিয়ে বলে সে যেন আর কোনোদিন এই গ্রামে না ফেরে। এরপর কেটে যায় 15টা বছর। একই সাথে মুভির সেকেন্ড চ্যাপ্টারটি শুরু হয় এবং আমরা বিনায়ককে দেখতে পাই যে টুম্বাট গ্রামে ফিরে এসেছিল। বিনায়ক নিজের পুরনো বাড়িতে ফিরে যায়, যেখানে আমরা দেখতে পাই তার ঠাকুমা এখনো জীবিত অবস্থায় ছিল, কিন্তু তার পুরো শরীরটি একটি গাছের শাখা প্রশাখায় পরিণত হয়েছিল। শুধুমাত্র তার মুখ এবং হৃৎপিণ্ডটি দেখা যাচ্ছিল। এরপর বিনায়ক গুপ্তধনের ব্যাপারটি তার ঠাকুমার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু তার ঠাকুমা বলে আজ তার এই অবস্থা গুপ্তধনের জন্যই হয়েছে আর সে চায় না বিনায়কেরও অবস্থা এমনই হোক। কিন্তু বিনায়ক তার ঠাকুমাকে বলে সে গুপ্তধনটি খুঁজে পেলে তার অর্ধেকটা তাকে দেবে। এই কথাটি শোনার পর তার ঠাকুমা বলে তাকে আগুনে পুড়িয়ে দিতে, কারণ তার শুধু মুক্তি চাই। এরপর গুপ্তধনের সন্ধান নিয়ে বিনায়ক তার ঠাকুমাকে পুড়িয়ে দেয় এবং বেশ কয়েক মাস ধরে সরকারের বাড়িতে গুপ্তধনের সন্ধান চালায়। অবশেষে একদিন বিনায়ক তার বাড়িতে ফিরে যায়, যেখানে তার স্ত্রী পর্যন্ত তাকে চিনতে পারছিল না। এরপর বিনায়ক রাঘব নামে এক মহাজনের কাছে যায় তার নেওয়া 30 টাকা শোধ করতে। বিনায়ক সেখানে একটি স্বর্ণ মুদ্রা দেয় যার মূল্য ছিল 100 টাকা, যেটি দেখার পর রাঘব খুবই চমকিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুই কি এই সোনাটি চুরি করেছিস? কিন্তু বিনায়ক উত্তর দেয়, এটি আমার বাবার দেওয়া সোনা। এরপর আমরা দেখি বিনায়ক প্রতিদিন টুম্বাটে গিয়ে সোনা নিয়ে আসতে থাকে, ফলে তার আর্থিক অবস্থার উন্নতি হয়। এরই মাঝে একদিন রাঘবের অনেকটা টাকার দরকার পড়ে, ফলে সে বিনায়কের কাছে টাকা ধার করে। বিনায়কের কাছে এত পয়সা দেখে তার সন্দেহ হয় এবং সে ছলে কৌশলে মুদ্রাগুলির ব্যাপারে জানার চেষ্টা করে। অবশেষে একদিন রাঘব টুম্বাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বিনায়ক সেখান থেকে মুদ্রাগুলি নিয়ে আসতো। এরপর আমরা দেখি রাঘব একটি মেয়েকে বিনায়কের কাছে নিয়ে আসে, যাতে মেয়েটি বিনায়কের দৃষ্টি আকর্ষণ করে তাকে 2 দিনের জন্য আটকিয়ে রাখতে পারে। আর এই সুযোগে রাঘব টুম্বাটে গিয়ে স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে আসবে, কিন্তু মেয়েটি 50 টাকা লোভে বিনায়ককে রাঘবের পুরো প্ল্যানটি বলে দেয়, যার পর বিনায়ক সঙ্গে সঙ্গে টুম্বাটে গিয়ে পৌঁছয়, যেখানে রাঘবকে দেখেও না দেখার ভান করে বিনায়ক একটি কুয়োর ভেতরে প্রবেশ করে এবং প্রায় 1 ঘন্টা পরে অনেকগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে বাইরে বেরোয়। বিনায়কে যাওয়ার পর রাঘবও কুয়োর ভেতরে প্রবেশ করে এবং সেখানে একটি সিন্দুক দেখতে পায়, যার উপর পূর্তির দেবীর মূর্তি আঁকা ছিল। এরপর সিন্দুকটিকে সরিয়ে সে কুয়োর নিচের দিকে যায়, যেখানে কুয়োর দেয়ালগুলি লাল রঙের ছিল এবং দেয়ালগুলিকে দেখে মনে হচ্ছিল সেগুলি যেন নিঃশ্বাস নিচ্ছে। এরপর রাঘবের নজর সামনে রাখা একটি টিফিন বক্সের উপর যায়, যেটিকে খোলার পর সেখান থেকে একটি আটার পুতুল বেরোয়। কিন্তু ঠিক তখনই সামনের দিক থেকে একটি ভয়ানক আওয়াজ আমরা শুনতে পাই এবং সেটি মুহূর্তের মধ্যে রাঘবকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিনায়ক সেখানে আসে এবং নিজের চারপাশে একটি আটার সার্কেল তৈরি করে। দেওয়ালের মধ্যে আমরা রাঘবকেও দেখতে পাই, যার অবস্থা তার ঠাকমার মতনই হয়ে গিয়েছিল। এরপর বিনায়ক আটার পুতুলটিকে নিয়ে কাউকে ডাকতে শুরু করে, যার কিছুক্ষণ পরেই আমরা
হাস্তারের ভয়ানক রূপটি দেখতে পায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হাস্তার কোনোভাবেই আটার সার্কেলটিকে পার করতে পারছিল না, কারণ হাস্তারকে অভিশাপ দেওয়া হয়েছিল সে কোনোদিনই কোনো শস্যকে হাত দিতে পারবে না, আর কেউ যদি নিজের ইচ্ছায় তাকে খাদ্য দেয় তখনই সে সেটিকে ছুতে পারবে। এরপর বিনায়ক পুতুলটিকে দূরে একটি জায়গায় ছুঁড়ে ফেলে দেয় এবং হাস্তার সেটিকে খাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে বিনায়ক হাস্তারের কোমরে বাঁধা একটি পুটলিতে জোরে টান দেয় এবং সেখান থেকে অনেকগুলি স্বর্ণমুদ্রা বাইরে ছিটকে পড়ে, যেগুলিকে কুড়িয়ে বিনায়ক কুয়োর ভেতর থেকে বেরিয়ে যায়। এবং আমাদের কাছে এবার স্পষ্ট হয়ে যায় বিনায়ক স্বর্ণমুদ্রাগুলি কোথা থেকে পাচ্ছিল। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই কুয়োটি ছিল পূর্তির দেবীর গর্ভ, যেখানে হাস্তার বন্দী অবস্থায় ছিল, আর হাস্তার যাকেই স্পর্শ করে সে অভিশপ্ত হয়ে যায়, যেমনটি হয়েছিল তার ঠাকুমা এবং রাঘবের সাথে। এবং সেকেন্ড চ্যাপ্টারটি এখানেই শেষ হয়। এরপর থার্ড চ্যাপ্টারটি শুরু হয় 1947 সালে, যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গিয়েছিল। একই সাথে 15 বছর কেটে যাওয়ায় বিনায়কের বয়স অনেকটা বেড়ে গিয়েছিল। তার গায়ের জোর কমে যাওয়ায় সে আগের মতো আর স্বর্ণমুদ্রা নিয়ে আসতে পারে না। বিনায়কের দুটি মেয়ে এবং একটি ছেলে ছিল, তাই সে নিজের ছেলেকে দড়ি বেয়ে নিচে নামা ট্রেনিং দেওয়া শুরু করে। তার ছেলের একটি পা বেঁকা থাকা সত্ত্বেও বিনায়ক তাকে টুম্বার নিয়ে যায় এবং আটার পুতুল তৈরি করা শেখায়। কিন্তু পুতুলটি তৈরি হওয়ার পরে বিনায়ক সেটিকে ফেলে দেয় আর তার ছেলেকে বলে আজ তারা শুধু দেবীর গর্ভটিকে দেখার জন্য যাবে। কিন্তু কুয়োর নিচে নামার পর বিনায়ক জানতে পারে তার ছেলে পুতুলটিকে সঙ্গে নিয়ে এসেছে, যার ফলে হাস্তার তার ছেলের ওপর হামলা করে দেয়। কিন্তু বিনায়ক কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয়। অপরদিকে আমরা দেখি হাস্তার যখন পুতুলটিকে খাচ্ছিল তখন তার ছেলে সোনাগুলিকে চুরি করে নেয় এবং তারা দুজনে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে কুয়োর বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরোনোর পর বিনায়ক তার ছেলেকে খুবই গালমন্দ করে, কারণ তার লোভের জন্য তারা দুজনেই আজ মারা যেত। এবং এর থেকে আমরা জানতে পারি বিনায়কের ছেলে তার থেকেও বেশি লোভী ছিল। এরই মাঝে একদিন বিনায়ক জানতে পারে ইন্ডিয়ান সরকার টুম্বাটের মহলটিকে বন্ধ করে দেবে এবং তার কাছে মাত্র 1 সপ্তাহ সময় আছে। ফলে বিনায়ক খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু তার লোভী ছেলে একটি বুদ্ধি বার করে, কোনোভাবে যদি হাস্তারের পুটলিটিকে চুরি করা যায় তাহলে তাদের আর টুম্বাটে যাওয়ার কোনো দরকার নেই। কথাটি শোনার পর বিনায়কও রাজি হয়ে যায়। এরপর টুম্বাটে পৌঁছানোর পর তারা অনেকগুলি আটার পুতুল তৈরি করে, যাতে পুটলিটি চুরি করার সময় হাস্তারকে বিজি রাখা যায়। কিন্তু বন্ধুরা, কথাই আছে অতি চালাকের গলায় দড়ি হয়, কারণ পুতুলগুলি বার করার সঙ্গে সঙ্গে ততগুলি হাস্তার সেখানে এসে হাজির হয়, যার মানে ছিল যতগুলি পুতুল ততগুলি হাস্তার। তাদের দুজনের প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল, কারণ একটি পুতুলকে প্রতিটি হাস্তার মিলেই খাচ্ছিল, যার মানে ছিল আটার পুতুলগুলি শেষ হতে বেশি টাইম লাগবে না। ফলে তাদের সেখান থেকে বাইরে বেরোনো ছিল অসম্ভব। আর কোনো রাস্তা না দেখে বিনায়ক নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয় যাতে তার ছেলে বেঁচে যায়। এরপর বিনায়ক আটার পুতুলগুলিকে নিজের শরীরে বেঁধে হাস্তারের সামনে নিজেকে ফেলে দেয় এবং এই সুযোগে তার ছেলে কুয়োর বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোনোর পর তার ছেলে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ঠিক তখনই বিনায়ক কুয়োর বাইরে বেরিয়ে আসে। বিনায়কের হাতে হাস্তারের পুটলিটি ছিল এবং তার পুরো শরীরটিও হাস্তারের ছোঁয়াতে অভিশপ্ত হয়ে গিয়েছিল। এরপর বিনায়ক তার ছেলেকে পুটলিটিকে নেওয়ার জন্য বলে, কিন্তু তার ছেলে বাবার এমন অবস্থা দেখে সেটিকে নিতে অস্বীকার করে এবং তার বাবার শরীর আগুন লাগিয়ে দেয়। মরার আগে বিনায়ক ছেলের এই সিদ্ধান্তটিকে দেখে খুবই খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছিল তার ছেলে লোভের থেকে মুক্তি পেয়েছে। একই সাথে হাস্তারের পুটলিটিও পুরো ছাই হয়ে যায় এবং এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।